আছে, এটা আসলে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। যে কোনো কোর্সের সিলেবাসটা যদি জানা থাকে তাহলে সেই কোর্সে কি বিষয়ে আলোচনা করা হবে, হচ্ছে কি বিষয়ে জানা যাবে, এই বিষয়গুলো অনেকটা আমাদের আয়ত্তে থাকে আর কি। তো এখানে আমরা লিবারেশন ওয়ার এন্ড ইমার্জেন্স অফ বাংলাদেশ মোটামুটি পড়েছি। বাংলাদেশ constitution making of 1972, salient features, fundamental principles, fundamental rights, constitutional amendments, এগুলো মোটামুটি একটু করে জেনেছি। তারপরে যে বিষয়টি রয়েছে, parliamentary system in Bangladesh and its functioning 1973 to 1975, এবং এটার মধ্যে যে বিষয়টা রয়েছে সেটি হচ্ছে the role of government and opposition parties 1973 to 1975, Fourth Amendment and the formation of Bangladesh Krishak Shramik Awami League Bakshal, fall of Sheikh Mujib regime 1975। অর্থাৎ এই যে পার্লামেন্টারি সিস্টেম ইন বাংলাদেশ এন্ড ইটস ফাংশনিং 1973 সাল থেকে 75 সালে পার্লামেন্টারি সিস্টেমটা বাংলাদেশে কিরকম ছিল, কিভাবে সেটি ফাংশন করেছিল, এবং এটার সঙ্গে সঙ্গে আমরা পরবর্তী সময়েও সংসদীয় যে সরকার বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার, সেই সরকারটি পরবর্তী সময়েও কেমন ছিল, সংসদীয় সরকার ব্যবস্থা, মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা কিভাবে কাজ করেছিল, কতটুকু কাজ করেছিল, এই বিষয়টাও কিন্তু আলোচনার মধ্যে আমাদের আসবে। তো সেই জায়গা থেকে পার্লামেন্টারি সিস্টেম ইন বাংলাদেশ এন্ড ইটস ফাংশনিং 1973 টু 1975, এটিতে যে বিষয়গুলো রয়েছে এই আলোচনার বিষয়টির মধ্যে the role of government and opposition parties 1973 to 1975, Fourth Amendment and the formation of Bangladesh Krishak Shramik Awami League Bakshal, fall of Sheikh Mujib regime 1975। অর্থাৎ 1973 থেকে 1975 সাল পর্যন্ত সরকার এর ভূমিকাটা কিরকম ছিল এবং বিরোধী দলের ভূমিকাটা কেমন ছিল, বিরোধী দল কেমন ছিল, কখন বিরোধী দল এসেছিল, এবং 1975 সালে চতুর্থ সংশোধনী সংবিধানের নিয়ে আসা হয়েছিল। তো এই চতুর্থ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ অর্থাৎ বাকশাল নামে একটি নতুন রাজনৈতিক দল তথা নতুন একটি সরকার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থার একটি বিধান আমাদের চতুর্থ সংশোধনীর মাধ্যমে করা হয়েছিল। সেটি কেমন ছিল, কেন বাকশাল গঠন করতে হয়েছিল, বাকশাল গঠন করার ফলে কি হয়েছিল, সেটি জনগণ, রাজনৈতিক ব্যক্তিত্ব কিভাবে গ্রহণ করেছিল, এটার প্রভাব, তাৎপর্য, বিস্তার কেমন ছিল, কতটুকু ছিল, সেগুলো আমাদের আলোচনার বিষয়বস্তু। এবং ফল অফ শেখ মুজিব রেজিম 1970, অর্থাৎ 1975 সালে শেখ মুজিবুর রহমানকে যে হত্যা করা হয়েছিল, তার মধ্য দিয়েই তার যে শাসন যে সময়টা, সেই সময়টা শেষ হয়ে গিয়েছিল, এবং কেন তার শাসনের এই পরিণতিটি ঘটেছিল, কিভাবে, কোন পরিস্থিতিতে সেটি, এবং এই শেখ মুজিবুর রহমানের শাসনের পরবর্তী সময়ে আমরা জানি যে জেনারেল জিয়াউর রহমানের শাসনকাল শুরু হয়েছিল, সেটি পরবর্তী আলোচনা। তো এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেই বিষয়টি হচ্ছে পার্লামেন্টারি সিস্টেম এবং পার্লামেন্টারি সিস্টেম ইন বাংলাদেশ। তাহলে পার্লামেন্টারি সিস্টেম বা সংসদীয় সরকার আসলে কি? হোয়াট ইজ পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট? তো পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট এর বাংলা যেটি, সেটি হচ্ছে সংসদীয় সরকার বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার। মন্ত্রী পরিষদ শাসিত সরকার বা সংসদীয় সরকারকে আরো অন্যান্য নামেও আমরা নামকরণ বা বুঝবার চেষ্টা করতে পারি। সেটি হচ্ছে নিয়মতান্ত্রিক সরকারও বলা যায়, সাংবিধানিক সরকারও বলা যায়, কনস্টিটিউশনাল গভর্নমেন্ট। এবং কেন এটির সঙ্গে সম্পর্কিত? কারণ নিয়মতান্ত্রিক সরকারের যে বৈশিষ্ট্য, সাংবিধানিক সরকারের যে বৈশিষ্ট্য,
যে দিকগুলো, যে উপাদানগুলো রয়েছে, সেই উপাদানগুলো সংসদীয় সরকার বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থাও রয়েছে, এবং মন্ত্রী পরিষদ বা সংসদীয় সরকার ব্যবস্থাও সেগুলো প্রয়োজন হয়। এবং এখানে প্রসঙ্গক্রমে একটা বিষয় উল্লেখ করা প্রয়োজন, সেটি হচ্ছে যে এই যে নিয়মতান্ত্রিক সরকার বা সাংবিধানিক সরকার, এই সরকারের জনক বা যার কাছ থেকে আমরা এই সরকারের ধারণাটি পেয়েছি, তিনি হচ্ছেন আমাদের রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল। এরিস্টটল তার দ্য পলিটিক্স গ্রন্থেই এই নিয়মতান্ত্রিক সরকার বা সাংবিধানিক সরকারের কথা বলেছেন, এবং তার টার্গেটই ছিল যে একটি রাষ্ট্র ব্যবস্থা থাকবে, যে রাষ্ট্র ব্যবস্থায় সাংবিধানিক সরকার থাকবে। তিনি এটি প্রতিষ্ঠা করার জন্য বা এটির গুরুত্ব তাৎপর্য বোঝাবার জন্য প্রায় 158টি দেশের, তৎকালীন সময়ে 158টি দেশের সংবিধানের যে তুলনামূলক আলোচনা করেছেন, এবং তুলনামূলক আলোচনা করে তিনি নিয়মতান্ত্রিক সরকার বা সাংবিধানিক সরকারের কথা বলেছেন, এবং সেটি প্রতিষ্ঠিত করবার জন্য যে পদ্ধতি গুলো অনুসরণ করা প্রয়োজন একটি রাষ্ট্রের একটি মানে নিয়মতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য, সেটি তিনি ব্যাখ্যা বিশ্লেষণ করেছিলেন। এবং সেই সূত্রেই বলা যায়, ধরেই নেই যে এই নিয়মতান্ত্রিক সরকার বা সাংবিধানিক সরকারই একটি ভালো সরকার। আর এর পরিপ্রেক্ষিতে যে আমরা সংসদীয় সরকার বা মন্ত্রী পরিষদ শাসিত সরকারকে সম্পর্ক যুক্ত করছি, এই সংসদীয় সরকার বা মন্ত্রী পরিষদ সরকারের যে জন্মভূমি মাদারল্যান্ড, সেই মাদারল্যান্ড হচ্ছে আমাদের বর্তমানের যে যুক্তরাজ্য, গ্রেট ব্রিটেন। তো সেটি হচ্ছে এই সংসদীয় সরকারের বা মন্ত্রী পরিষদ সরকারের মাদারল্যান্ড, অর্থাৎ সেখান থেকেই এই সরকার ব্যবস্থাটি পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে গিয়েছে। এখন কথা হচ্ছে, এই সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকারে কি কি থাকতে হয়, উপাদানগুলো কি কি, যে উপাদানগুলোর পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারবো একটি রাষ্ট্রের যে সরকার, সেই সরকার সংসদীয় সরকার বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার, অথবা অন্য কোন সরকার। অন্য নানান ধরনের আরো সরকার রয়েছে, রাষ্ট্রপতি শাসিত সরকার রয়েছে, সামরিক সরকার রয়েছে, ধর্মীয় সরকার রয়েছে, হ্যাঁ, নানান ধরনের সরকার রয়েছে। তো আসলে একটি রাষ্ট্রের সরকার বা সরকার ব্যবস্থা কেমন, সেটি সে দেশের সরকারের যে বৈশিষ্ট্য, সে রাষ্ট্রের সরকারের যে কার্যক্রম বৈশিষ্ট্য, তার যে বিভিন্ন ধরনের কাজকর্ম, সেই কাজকর্মগুলোর মাধ্যমে আমরা কিন্তু সেটি বুঝতে পারি। তো সে জায়গা থেকে বিভিন্ন আলোচক, বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী, বিভিন্ন রাষ্ট্র দার্শনিক বর্তমান সময়ের যারা সংসদীয় সরকার নিয়ে চিন্তা ভাবনা করে থাকেন, তাদের মন্তব্য মতামত থেকে আমরা যে বিষয়গুলো একেবারে একটু মোটা দাগে পাই, সেটি হচ্ছে সংসদীয় সরকার বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার হতে গেলে সেই সরকার বা সেই রাষ্ট্রের সরকার ব্যবস্থায় সংসদের প্রাধান্য থাকতে হবে। সংসদ মানে হচ্ছে আইন বিভাগের প্রাধান্য থাকতে হবে। এখানে সংসদ কথাটি নিয়ে আসার কারণটা হচ্ছে, যেহেতু আমরা বাংলাদেশের পলিটিক্স পড়ছি, সেই হিসাবে সেটি হচ্ছে আইন সভার যে প্রাধান্য, সেটি অর্থাৎ সকল ক্ষমতা, সকল মতামত, সকল সিদ্ধান্ত তৈরি হবে, আসবে হচ্ছে এই আইনসভার কাছ থেকে। এবং এই আইনসভার কাছ থেকে বা সংসদের কাছ থেকে সকল ধরনের সিদ্ধান্ত, আইন প্রণয়ন থেকে শুরু করে আলাপ আলোচনা, পর্যালোচনা সেখান থেকে আসবে। কেন? কারণ এই সংসদ জনগণের প্রতিনিধিত্ব করে। এই সংসদে জনগণের কথাই বলা হয়, এবং সংসদীয় সরকারের সঙ্গে গণতন্ত্রের যে সম্পর্ক, সেই সম্পর্কের জায়গা থেকে আমরা বলতে পারি যে যেহেতু এই আইনসভা বা সংসদের যারা সদস্য থাকেন, তারা প্রত্যক্ষভাবে জনগণের ভোটে নির্বাচিত হন। যেহেতু জনগণের ভোটে নির্বাচিত হন, সেহেতু তারা জনগণের প্রতিনিধিত্ব করেন। কোন একটি নির্বাচনী আসন থেকে নির্বাচিত আইনসভার সদস্যদের কথা মানে হচ্ছে ওই নির্বাচনী এলাকার মানুষের কথা। তো সেই জায়গা থেকে এই আইনসভার প্রাধান্য যদি কোনো একটি সরকার ব্যবস্থায়, কোনো একটি রাষ্ট্রের সরকারে থাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে সেখানে সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার রয়েছে। তারপরে যে
বিষয়টি আমরা দেখার চেষ্টা করব সংসদীয় সরকার ব্যবস্থার উপস্থিতি আছে কিনা। সেটি হচ্ছে শাসন বিভাগ বা সরকার এর সঙ্গে আইন বিভাগের একটা সম্পর্ক, এবং সেটি কিরকম সম্পর্ক, সেটি হবে শাসন বিভাগ বা সরকার তার কাজের জন্য, এই সরকার যে কাজ করে, হ্যাঁ, সেই কাজের জন্য আইন বিভাগের নিকট তার দায়বদ্ধতা থাকতে হবে, তার দায়িত্বশীলতা থাকতে হবে, তার জবাবদিহিতা থাকতে হবে। যদি শাসন বিভাগের বা সরকারের এরকম ধরনের দায়বদ্ধতা, দায়িত্বশীলতা, জবাবদিহিতা থাকে, তাহলে আমরা ধরে নিব যে সেখানে সংসদীয় সরকার ব্যবস্থা আছে। তারপরে হচ্ছে আইনের শাসন। আইনের শাসন, এই যে ধারণাটি আমরা এরিস্টটলের সেই নিয়মতান্ত্রিক বা সাংবিধানিক সরকারের ব্যাখ্যা বিশ্লেষণের মধ্য থেকেই পাই। রুল অফ ল, অর্থাৎ এই যে নীতিটি বা এই যে উপাদানটি, এই উপাদানটির কথা হচ্ছে একটি দেশের সরকার ব্যবস্থায় সরকার যখন আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারবে, অর্থাৎ আইনের চোখে সবাইকে সমানভাবে বিচার বিশ্লেষণ করা হবে, জাতি, ধর্ম, নারী, পুরুষ, ধনী, নির্ধন, গরিব নির্বিশেষে সবার জন্য সমান একই ধরনের আইন থাকবে এবং সেটির প্রয়োগ হবে। যদি এরকম একটি ব্যবস্থা থাকে তাহলে সেটি হচ্ছে আইনের শাসন, এবং সংসদীয় সরকারের উপাদান হচ্ছে এই আইনের শাসন। বিচার বিভাগের স্বাধীনতা, একটি দেশের বিচার বিভাগ এটি থাকবে স্বাধীন, অর্থাৎ সবাই বিচার প্রার্থনা করতে পারবে, বিচার বিভাগের শরণাপন্ন হতে পারবে। তার বিরুদ্ধে যদি কোনো কিছু অন্যায় করা হয়ে থাকে, তিনি যদি মনে করেন যে তার বিরুদ্ধে কেউ, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো প্রতিষ্ঠান অন্যায় করেছে, তাহলে সে আইনের আশ্রয় লাভের যেমন অধিকার লাভ করবে, তেমন সে বিচার প্রার্থনাও করতে পারবে, বিচার বিভাগে শরণাপন্ন হতে পারবে এবং ন্যায় বিচার পাবে। এবং এইগুলো করার জন্য কি হতে হবে? বিচার বিভাগের স্বাধীনতা থাকতে হবে। তারপরে যে পয়েন্ট, সেটি হচ্ছে নির্বাচন, অর্থাৎ একটি রাষ্ট্রে সময় মতো সুষ্ঠু, সুন্দর, সকলের গ্রহণযোগ্য, পার্টিসিপেটরি, অংশগ্রহণমূলক, জনগণ অংশগ্রহণ করতে পারবে, ভোট দিতে পারবে, তার পছন্দ মতো প্রার্থীকে নির্বাচনের মাধ্যমে বাছাই করতে পারবে, নির্বাচিত করতে পারবে, এরকম ধরনের যদি একটি ব্যবস্থা থাকে, নির্বাচনের ব্যবস্থা থাকে, তাহলে সেখানে সংসদীয় সরকার ব্যবস্থা আছে বা থাকবে, এটি আমরা মনে করব। প্রচার মাধ্যমের স্বাধীনতা, বাক স্বাধীনতা, অর্থাৎ মানুষ ইচ্ছে মতো সরকারের তার মতো করে সমালোচনা করতে পারে, সরকারের কোনো কাজে প্রশংসা করতে পারবে, কোনো সংগঠনের, কোনো ব্যক্তির কাজের যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে সেটি সে সমালোচনা করতে পারবে। এবং প্রচার মাধ্যম, এই যে বিষয়গুলো রয়েছে, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো প্রতিষ্ঠান, সরকার ইত্যাদি, হ্যাঁ, কোনো যদি খারাপ কিছু করে, তাদের সমালোচনামূলক যদি কোনো কিছু তারা দেখতে পায়, তাহলে সেটি তারা প্রকাশ করতে পারবে। এরকম হবে না যে সেটি প্রচার করতে গিয়ে তাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাহলে যদি এরকম হয় তাহলে সেখানে আমরা ধরে নিব যে প্রচার মাধ্যমে সেখানে স্বাধীনতা নাই। কিন্তু যদি এগুলো প্রকাশ করা যায়, প্রচার করা যায়, করতে পারে, তাহলে সেটি স্বাধীনতা রয়েছে। এবং এই সংসদীয় সরকার ব্যবস্থার জন্য এই প্রচার মাধ্যমের স্বাধীনতা প্রয়োজন রয়েছে। সংগঠনের স্বাধীনতা, প্রত্যেকটি ব্যক্তির সংগঠন করবার, সংগঠনে যোগদান করবার স্বাধীনভাবে তার পছন্দ অনুযায়ী, যে সংগঠন তার পছন্দ, হ্যাঁ, যে ব্যক্তি বা নেতৃত্ব তার পছন্দ, সেই সংগঠনে সে যোগদান করতে পারবে। এবং পাশাপাশি রাজনৈতিক দল গঠন করার পাশাপাশি সে রাজনৈতিক দলে অংশগ্রহণ করতে পারবে, রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে, সরকারের আলোচনা, সমালোচনা, গঠনমূলক সমালোচনা, আলোচনা, এগুলো সে করতে পারবে। যদি সেগুলো করতে পারে তাহলে সেখানে সংগঠনের স্বাধীনতা থাকবে, সংগঠন করবার স্বাধীনতা থাকবে, এবং সেখানে সংসদীয় সরকার ব্যবস্থা বজায় থাকবে, বা সংসদীয় সরকার ব্যবস্থার এই উপাদানটি উপস্থিত আছে বলেই ধরে নেওয়া হবে। মৌলিক অধিকার নিশ্চিত বা মৌলিক অধিকারের নিশ্চয়তা। তো আমরা বাংলাদেশের যে সংবিধান রয়েছে, বাংলাদেশের সংবিধানের আলোচনার এক জায়গায় অতি অল্প কথায় আমরা এটি
বোঝানোর চেষ্টা করেছি যে বাংলাদেশের সংবিধানের তৃতীয় অধ্যায় হচ্ছে মৌলিক অধিকারের, এবং এই মৌলিক অধিকারগুলো সংবিধান দিয়েছে, এবং এই মৌলিক অধিকার এক ধরনের মানবাধিকার, এবং মৌলিক অধিকার মানবাধিকারের মধ্যে যে পার্থক্য বা সম্পর্ক, সেটিও একটি জানার বিষয়। তো এই যে সংবিধানে যে অধিকারগুলো উল্লেখ করা রয়েছে, এই সংবিধানে উল্লেখিত এই অধিকারগুলো একটি রাষ্ট্র ব্যবস্থায় সরকার কি করবে, সেগুলো নিশ্চিত করবে, সেগুলো বাস্তবায়ন করবে। যে যে অধিকারগুলো দেওয়া রয়েছে, যেমন আইনের চোখে সবাই সমান, আইনের আশ্রয় লাভ করতে পারবে, চলাফেরা করতে পারবে, হ্যাঁ, বাংলাদেশের বা ওই রাষ্ট্রের যে কোনো জায়গায় সে কি বলে যে বসত বাড়ি নির্মাণ করতে পারবে, সংগঠনের স্বাধীনতা থাকবে, এরকম অনেকগুলো যে মৌলিক অধিকারের কথা বলা রয়েছে বা বলা থাকে, সেগুলো যদি সে সরকার ব্যবস্থায় এটি বাস্তবায়ন করার, নিশ্চিত করার ব্যবস্থা থাকে, তাহলে সেটি সংসদীয় সরকার ব্যবস্থা। তারপরে হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থায় স্বৈর ক্ষমতার অনুপস্থিতি, অর্থাৎ সেখানে স্বৈর ক্ষমতা থাকবে না। স্বৈর ক্ষমতা বলতে এখানে বোঝাচ্ছে, হ্যাঁ, এক ব্যক্তির এক দলের শাসন। হ্যাঁ, তো এই যদি ক্ষমতা কোনো একটা সরকারে থাকে, বা একটি রাষ্ট্রের মধ্যে যে সরকার আছে তার কর্মকাণ্ডের মধ্যে যদি এই ক্ষমতার উপস্থিতি পাওয়া যায়, তাহলে সেটি সংসদীয় সরকার যে ব্যবস্থা, সেটি বাস্তবায়নের জন্য, সংসদীয় সরকার ব্যবস্থার জন্য এটি হচ্ছে একটি নেতিবাচক দিক, অতএব স্বৈর শাসনের অনুপস্থিতি থাকতে হবে। আরেকটি পয়েন্ট আমি নিয়ে এসেছি, সেটি হচ্ছে নামমাত্র রাষ্ট্রপ্রধান। সংসদীয় সরকার ব্যবস্থায় যিনি রাষ্ট্রপ্রধান থাকবেন, তিনি হবেন নামমাত্র, প্রকৃত ক্ষমতার অধিকারী হবেন প্রধানমন্ত্রী। এবং আমি গত ক্লাসে বলেছিলাম যে সংসদীয় সরকার এবং মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থার মধ্যে অনেকগুলো তফাৎ পার্থক্য রয়েছে। তার ভিতরে একেবারে ছোট্ট করে যদি এক কথায়, একটি বাক্যে আমরা বলবার চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি, তাহলে আমরা এরকম বলবো যে সংসদীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান থাকেন একজন, সরকার প্রধান থাকেন আরেকজন। রাষ্ট্রপ্রধান কে থাকেন? রাষ্ট্রপ্রধান থাকেন রাষ্ট্রপতি, সরকার প্রধান থাকেন প্রধানমন্ত্রী। অর্থাৎ প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার ব্যবস্থা গঠিত হয়, পরিচালিত হয়, এবং বলা হয় প্রধানমন্ত্রী হচ্ছেন মন্ত্রী পরিষদ তথা সরকারের মধ্যমণি। অপরদিকে রাষ্ট্রপতির নাম মাত্র রাষ্ট্রপ্রধান থাকেন। তো এরকম যদি একটি বৈশিষ্ট্য আমরা কোনো একটি সরকার ব্যবস্থায় দেখি, একটি রাষ্ট্রের যে সরকার ব্যবস্থা গঠনের কথা বলা হয়েছে, সেটি যদি দেখি, তাহলে আমরা বুঝবো যে এটি হচ্ছে সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার, বা সাংবিধানিক সরকার, বা নিয়মতান্ত্রিক সরকার। এই বৈশিষ্ট্যগুলো, এই উপাদানগুলো যদি দেখা যায়। এখন কথা হচ্ছে, বাংলাদেশে আফটার দ্য লিবারেশন ওয়ার 1971, 1971 সালের যে স্বাধীনতা যুদ্ধ, যে মুক্তিযুদ্ধ, এর পরে যে সরকার ব্যবস্থা বাংলাদেশে হয়েছিল, সেই বাংলাদেশের সরকার ব্যবস্থা কি সংসদীয় সরকার ব্যবস্থা ছিল? যদি থাকে তাহলে কি রকম ছিল? যদি না থাকে তাহলে কেন ছিল না? কি কি বৈশিষ্ট্যের অনুপস্থিতি ছিল? ইত্যাদি ইত্যাদি, এই বিষয়গুলো আমাদের একটু জানা উচিত। এবং সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা যে জায়গাগুলোতে যাওয়ার চেষ্টা করব, বুঝবার চেষ্টা করব, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 1971 সালের 16ই ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের একটা অবস্থান তৈরি হয়। এবং আমরা 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 বাঙালি হিসেবে, বাংলাদেশের অধিবাসী হিসেবে আমরা যেটি মনে করি, সেটি হচ্ছে 1971 সালে 16ই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করেছিলাম পাকিস্তানের সঙ্গে দীর্ঘ 9 মাস ব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে, যে যুদ্ধে প্রায় আমাদের 1 সাগর পরিমাণ রক্ত বিসর্জন দিতে হয়েছিল। 30 লক্ষ শহীদের, 2 লক্ষ মা বোনের যে সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা অর্জন করার পরবর্তী সময়ে এই একটি নতুন বিশ্বের মানচিত্রে প্রতিষ্ঠিত নতুন একটি রাষ্ট্র বাংলাদেশের সরকার ব্যবস্থা কেমন ছিল সেটি। তো সেই জায়গা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালের 10 জানুয়ারি, আমরা জানি তিনি 8 জানুয়ারি মুক্তি লাভ করেছিলেন এবং বাংলাদেশে পৌঁছেছিলেন
10 জানুয়ারি। তো 10 জানুয়ারিতে তিনি পাকিস্তান কারাগার থেকে লন্ডন এবং ভারত হয়ে বাংলাদেশে ফিরে আসেন, যেটিকে আমরা বলি যে স্বদেশ প্রত্যাবর্তন। তো এই স্বদেশ প্রত্যাবর্তন তিনি যখন করেন, তিনি তখন বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন এবং এই রাষ্ট্রপতি থাকার ফলে সে সময়ের যে সরকার ব্যবস্থা সেটি ছিল রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। এবং এই সরকার বা এই মন্ত্রী পরিষদ মন্ত্রিসভা গঠিত হয়েছিল কখন? আমরা জানি 1971 সালের 10 এপ্রিল, অর্থাৎ স্বাধীনতা বা মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে অস্থায়ী যে সরকার আমরা বলি সেই সরকারটি গঠিত হয়েছিল এবং সেই সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং 1971 সালের 16 ডিসেম্বরের পরেও কিন্তু এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি ছিলেন এবং সেই সময়ে আমাদের বাংলাদেশের সরকারটি ছিল রাষ্ট্রপতি শাসিত সরকার। এবং 1972 সালে 10 জানুয়ারি তিনি স্বদেশ প্রত্যাবর্তন করেন, স্বদেশে অর্থাৎ বাংলাদেশে আসেন। আসার পরে 11 জানুয়ারি তাজউদ্দিন আহমদের, বর্তমানে তিনি আছেন আমাদের জাতীয় সংসদ সদস্য, মাননীয় জাতীয় সংসদ সদস্য, তো তার বাসভবনে, তার বাসায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং সেখানে বঙ্গবন্ধু সভাপতিত্ব করেন এবং সেই সভাপতিত্বকারী ওই সভায় বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থার কথা বলা হয়েছিল যে বাংলাদেশ, আমরা যেহেতু একটা স্বাধীন রাষ্ট্র গঠন করেছি, এই রাষ্ট্রের সরকার ব্যবস্থা হবে সংসদীয় সরকার ব্যবস্থা। এবং এই যে সিদ্ধান্তটি, এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল 11 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এবং সেই সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল মাননীয় জাতীয় সংসদ সদস্য বর্তমানে তাজউদ্দিন আহমদের বাসায়। এবং 11 জানুয়ারি সিদ্ধান্ত নেওয়ার পরে 1972 সালের 12 জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি যে রাষ্ট্রপতি ছিলেন, তিনি রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিয়ে তিনি প্রধানমন্ত্রী পদ গ্রহণ করেন এবং প্রধানমন্ত্রী হিসেবে তিনি নিযুক্ত হন 12 জানুয়ারি 1972 সালে। এবং 12 জানুয়ারি 1972 সালে তখন রাষ্ট্রপতি নির্বাচিত, রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেওয়া হয় বিচারপতি আবু সাইদ চৌধুরীকে। এটা হচ্ছে 1972 সালের 12 জানুয়ারি। এভাবে বাংলাদেশের প্রথম সংসদীয় সরকার পদ্ধতি বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা চালু হয়। এবং এই যে 12 জানুয়ারি মন্ত্রী পরিষদ গঠিত হইল, গঠিত হওয়ার পরে 13 জানুয়ারি মন্ত্রিসভার যে সদস্য যাদের নিযুক্ত করা হয়েছিল তাদেরকে দপ্তর বন্টন করা হয়েছিল এবং সেই দপ্তর বন্টনের জায়গায় দেখা যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, তথ্য ও বেতার মন্ত্রী পরিষদ এবং সংস্থাপন, এই মন্ত্রণালয়গুলো তার অধীন ছিল। সৈয়দ নজরুল ইসলাম যিনি অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন, তিনি শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তাজউদ্দিন আহমেদ অর্থ, পরিকল্পনা এবং রাজস্ব, এম মনসুর আলী যোগাযোগ, খন্দকার মোস্তাক আহমেদ বিদ্যুৎ, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ, আব্দুস সামাদ আজাদ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এইচ এম কামরুজ্জামান ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ে, শেখ আব্দুল আজিজ স্থানীয় প্রশাসন ও পল্লী উন্নয়ন ও সমবায়, অধ্যাপক ইউসুফ আলী শিক্ষা ও সংস্কৃতি, জহুর আহমদ চৌধুরী চিটাগংয়ের মানুষ, তিনি শ্রম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, কামাল হোসেন, ডক্টর কামাল হোসেন যিনি ওই যে সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি ছিলেন, বর্তমানেও আছেন গণফোরামের সভাপতি, তিনি আইন ও সংসদ এবং সংবিধান প্রণয়ন বিষয়ক যে মন্ত্রণালয় সেটির তিনি দায়িত্ব গ্রহণ করেন। এরপরে 19 জানুয়ারি নতুন 3 জন মন্ত্রী সভায় যুক্ত হন। তারা হচ্ছেন এম আর সিদ্দিকী, শামসুল হক ও মতিউর রহমান। তো এই ভাবে 13 জানুয়ারি দপ্তর বন্টনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম মন্ত্রিসভা গঠিত হয়, প্রথম। এবং এই যে মন্ত্রিসভা গঠন সংসদীয় সরকার ব্যবস্থার একটি উল্লেখযোগ্য দিক। 13 জানুয়ারি এই মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় এবং এই প্রথম বৈঠকে কি করা হয়, রবীন্দ্রনাথ ঠাকুরের যে আমার সোনার বাংলা গানের 10টি চরণ, 10টি পংক্তি রয়েছে, সেটিকে জাতীয় সঙ্গীত হিসাবে এবং কাজী নজরুল ইসলামের চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, এই
যে সঙ্গীত সেটিকে রণসঙ্গীত বা সমর সঙ্গীত হিসেবে অনুমোদন করা হয় এবং পরবর্তীতে আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় সংবিধানের মধ্যে, যেগুলো আমরা উল্লেখ পেয়েছিলাম পরবর্তীতে যখন সংবিধান প্রণয়ন করা হয়। এভাবেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম মন্ত্রিসভা, যে মন্ত্রিসভাটি সংসদীয় সরকার ব্যবস্থার মাইল ফলক এবং শুরু হয়েছিল, এবং এর পরবর্তী সময়ে তিনি 12 এপ্রিল 1972 7 জন এবং 13 এপ্রিল 1972 15 জন সদস্য নিয়ে নতুন করে আরেকটি মন্ত্রিসভা গঠন করেছিলেন 12 এপ্রিল 1972 সালে। 12 জানুয়ারিতে তিনি প্রধানমন্ত্রিত্ব গ্রহণ করে 13 জানুয়ারি নতুন একটি মন্ত্রিসভা গঠন করেন এবং 12 এপ্রিলে গিয়ে তিনি দ্বিতীয় মন্ত্রিসভা গঠন করেন। এবং দ্বিতীয় মন্ত্রিসভা গঠনের যে বিষয়গুলো সেটি হচ্ছে এরকম, এবং এখানে দেখা যাচ্ছে যে বেশ কয়েকজন মন্ত্রী, প্রধানমন্ত্রী হিসেবে শেখ মুজিবুর রহমান সহ, এবং ওই মন্ত্রিসভায় যারা ছিলেন তারা প্রায় এখানে এসেছিলেন। এভাবেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় যে মন্ত্রিসভা সেটি গঠিত হয়েছিল। অর্থাৎ এই যে মন্ত্রিসভা গঠন সংসদীয় সরকারের একটি দিক, যে দিকটি আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলের শুরু থেকেই পাই। তারপরে যে নির্বাচনের কথা বলা হয়েছে, সেই নির্বাচন এর অনুষ্ঠান কিন্তু বাংলাদেশে হয়েছিল এবং সেটির ধারাবাহিকতা হচ্ছে কিরকম। সংবিধান প্রণয়ন হয়েছিল, আরো অন্যান্য অনেকগুলো কাজ করার পরিপ্রেক্ষিতে 1972 সালের 11 জানুয়ারিতে যে অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয়েছিল, সেই আদেশ এর পরিপ্রেক্ষিতে 1973 সালের 7 মার্চ বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। 7 মার্চ নির্বাচন, অর্থাৎ নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে নির্বাচিত যে সদস্য রয়েছেন তাদেরকে নিয়ে সংসদীয় সরকারের একেবারে মানে পুরো বৈশিষ্ট্যের মধ্য দিয়ে বাংলাদেশের সরকার ব্যবস্থা গঠন এবং পরিচালনার যে সিদ্ধান্ত, যে কার্যক্রম সেটি পরিচালিত হয়েছিল। এবং এই যে নির্বাচন, এই নির্বাচনে আওয়ামী লীগ 193টি আসনে বিজয়ী হয়। 300টি আসনের মধ্যে 193টি আসনে বিজয়ী হয়ে একেবারে ল্যান্ডস্লাইড ভিক্টরি অর্জন করে এবং পরবর্তীতে তিনি আবার নতুন একটি সরকার গঠন করেন। নতুন একটি সরকার গঠন করে তিনি সংসদীয় সরকারের যে কার্যক্রম এটি চলমান রাখেন এবং পরবর্তী পর্যায়ে যতদিন তিনি পেরেছিলেন ততদিন চালিয়েছিলেন। এবং পরে কিছু বিষয় চলে এসেছিল, তার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে আমাদের